হ্যালো ছাত্রছাত্রীগণ, তোমাদের সকলকে আমি ধন্যবাদ। যাই হোক, আজকে আমরা ক্লাসে ফিরে এসেছি। আজকে আমরা পার্টিসিপেলের ব্যবহারটা শিখতে যাচ্ছি। পার্টিসিপেল বলতে আমরা দু রকম পার্টিসিপেল আছে, একটা প্রেজেন্ট পার্টিসিপেল, একটা পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে আইএনজি অ্যাডেড ওয়ার্ড। হ্যাঁ, যেমন দ্য বয় লিভিং ইন দিস ভিলেজ ইজ মাই ফ্রেন্ড, দ্য গার্ল রাইটিং দ্য এসে ডাজ নট লিভ হিয়ার। যখন এগুলো বলি সবই দেখো প্রেজেন্ট পার্টিসিপেল রূপে আসছে, আইএনজি ক্লজ যেটাকে বলা হয়। আর একটা আছে পাস্ট পার্টিসিপেল বা ইডি যুক্ত। পাস্ট পার্টিসিপেল ফর্মে যাবে ইডি রূপে বা ডি রূপে, যেটা ভাওয়েল যেটা আছে ভাওয়েল লেটার সেটা পরিবর্তন হবে, যেমন ব্রেক, ব্রোক, ব্রোকেন, রাইট, রোট, রিটেন এইসব রূপেও আসতে পারে এই পাস্ট পার্টিসিপেল ক্লজ আর প্রেজেন্ট পার্টিসিপেল ক্লজ। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব এবং এই ভিডিওতে মূলত আমরা প্রেজেন্ট পার্টিসিপেলটাকেই আমরা দেখাবো। The train running at a speed of 100 kilometers per hour, ঘন্টায় 100 কিমি বেগে ছুটে চলা ট্রেনটা। এটা যখন বলছি দ্য ট্রেনের পরে যে রানিং এইটা বসাচ্ছি, এটা আইএনজি ক্লজ। তা রানের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপেল রূপে এটা ব্যবহৃত হচ্ছে। এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ করে দিই, দেখো এরকম হবে, দ্য ট্রেন হুইচ রানস। আমরা বলতে পারি দ্য ট্রেন হুইচ রানস। ডু নট ট্রাই টু বোর্ড দ্য বাস হুইচ ইজ রানিং, যে বাসটা এখন ছুটছে সে বাসে উঠতে চেষ্টা করো না। ডু নট ট্রাই টু বোর্ড দ্য রানিং বাস। এটা দেখো রানিংটা বাসের আগে বসে বাসটাকে মডিফাই করছে, এটাকে বলে প্রি মডিফিকেশন পদ্ধতি। আর যখন নাউনের পরে বসে দিয়ে নাউনকে মডিফাই করে সেটাকে বলে পোস্ট মডিফিকেশন। তা এইভাবে প্রি মডিফিকেশন পোস্ট মডিফিকেশন রূপে আসে, আমরা অ্যাডজেক্টিভ ক্লজটাকে তুলে দিই। তা এইটাই আজকে আমরা জানবো কি করে এটা সম্ভব। যেমন ধরো এখানে দ্য বয় হু উইল রাইট দ্য এসে ইজ মাই ব্রাদার। আর একটা সেন্টেন্স নিলাম, দ্য বয় হু উইল বি রাইটিং দ্য এসে ইজ মাই ব্রাদার। এটাও বলতে পারি। আবার বলতে পারি দ্য বয় হু রাইটস দ্য এসে ইজ মাই ব্রাদার। আবার বলতে পারি দ্য বয় হু ইজ রাইটিং দ্য এসে ইজ মাই ব্রাদার। আবার বলতে পারি দ্য বয় হু রোট দ্য এসে ইজ মাই ব্রাদার। আবার বলতে পারি দ্য বয় হু ওয়াজ রাইটিং দ্য এসে ইজ মাই ব্রাদার। দেখো এখানে কিন্তু 6 রকমের আমি কনস্ট্রাকশনটা দিলাম। কখনো আমি বলছি উইল রাইট, কখনো আমি বলছি উইল বি রাইটিং, কখনো রাইটস, কখনো ইজ রাইটিং, কখনো রোট, কখনো ওয়াজ রাইটিং। এই অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে ভার্বটার যে ফর্মটা এইভাবে ভিন্ন ভিন্নভাবে বসেছে এবং এগুলো দ্য বয়ের পরে যখন আমরা হু উইল রাইট দ্য এসে বা হু উইল বি রাইটিং দ্য এসে বা হু রাইটস দ্য এসে বা হু ইজ রাইটিং দ্য এসে, হু রোট দ্য এসে, হু ওয়াজ রাইটিং দ্য এসে, যাই বলি না কেন এগুলো কিন্তু সবই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। এইটাকে উঠিয়ে যখন আমরা নন ফাইনাইট ক্লজে নিয়ে আসবো তখন আমরা বলতে পারি দ্য বয় রাইটিং দ্য এসে ইজ মাই ব্রাদার। এই রাইটিং দ্য এসে দিস ইজ নন ফাইনাইট ক্লজ। আর এই নন ফাইনাইট ক্লজটা কিভাবে তৈরি হলো? আইএনজি যুক্ত হয়ে রাইটিং দ্য এসে বলছি। তাহলে এই যে নন ফাইনাইট ক্লজ রাইটিং দ্য এসে, এই সবগুলো যে ভার্বের যে স্ট্রাকচারাল যে প্যাটার্ন, যে বিভিন্ন চেঞ্জ নিয়ে যে ভার্বটা এসেছে অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে, এইটা সবগুলোকে কভার করবে। তবে এটা নির্ভর করছে কনটেক্সটের উপর। কনটেক্সট, টেন্স, এইসবের টাইম, এইসবের ওপর নির্ভর করছে। তা আমি এগুলোকে এক এক করে ব্যাখ্যা করছি কিভাবে আমরা বলতে পারি হু উইল রাইট বা হু উইল বি রাইটিং, বা কোন কনটেক্সটে হু রাইটস, কোন কনটেক্সটে হু ইজ রাইটিং, হু রোট বা হু ওয়াজ রাইটিং। এগুলো আমরা এক এক করে আলোচনা করছি বিভিন্ন উদাহরণ দিয়ে। ইউ শুড লুক ফর এ ম্যান হু উইল বি ক্যারিং এ লার্জ আমব্রেলা। ইউ শুড লুক ফর এ ম্যান,
তোমার একটা মানুষকে খোঁজা উচিত যে একটা বড় ছাতা বহন করতে থাকবে, তখন বড় ছাতা নিয়ে রাস্তার ওপর দিয়ে হাঁটতে থাকবে, এরকম একটা লোককে তোমার এখনই কিন্তু খোঁজা উচিত। সেইখানে আমরা দেখো ফিউচারে যাচ্ছে এবং ভবিষ্যৎকালে কাজটা চলতেই থাকবে, এই সেন্সটা কিন্তু আনিয়ে দিচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে। তাই ভার্বের কনস্ট্রাকশনটা উইল বি ক্যারিং এটা হয়েছে, আর এই ম্যানকে বোঝাচ্ছে। ইউ শুড লুক ফর এ ম্যান, ম্যানটা হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, হুটা ম্যানকে বোঝাচ্ছে, আর সেই ম্যানের ভার্ব হচ্ছে কি ক্যারি। সেই ক্যারি আর ম্যান এই দুটোর মধ্যে সম্পর্কটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের, সেই জন্য আমরা এটাকে নন ফাইনাইট ক্লজে রূপান্তরিত করার সময় আমরা বলতে পারি ইউ শুড লুক ফর এ ম্যান ক্যারিং এ লার্জ আমব্রেলা। তারপরে দেখো দ্য বয় হু কামস হেয়ার ডেলি ইজ ইন্টেলিজেন্ট, আমরা এটাকে হু কামস হেয়ার ডেলি, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যান্টিসিডেন্ট বয়, বয়ের ভার্ব হচ্ছে কামস, তাহলে দ্য বয় হু কামস হেয়ার ডেলি ইজ ইন্টেলিজেন্ট। আমি এখন এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে উঠাতে চাই, তাহলে কেমন করে উঠাবো? দ্য বয় কামের সঙ্গে আইএনজি যোগ করলাম, দ্য বয় কামিং হেয়ার ডেলি। কেন আইএনজি যোগ করলাম? বয়ের সঙ্গে যে কাম যে ভার্বটা, এটা বয় বালকটা নিজেই আসছে, নিজেই কাজ করছে, অনেকটা অ্যাক্টিভ ভয়েসের দিকে যাচ্ছে, কিন্তু এখানে আমরা অ্যাক্টিভ ভয়েস বলতে পারি, কিন্তু কাম ভার্বটার প্যাসিভ ফর্ম হয় না। দ্য বয় হু কামস হেয়ার ডেলি ইজ ইন্টেলিজেন্ট, দ্য বয় কামিং হেয়ার ডেলি ইজ ইন্টেলিজেন্ট। এই যে হু কামস হেয়ার ডেলি, এই অ্যাডজেক্টিভ ক্লজটা উঠে গিয়ে বয়ের পরে সেটা নন ফাইনাইট ক্লজ রূপে কামিং হেয়ার ডেলি এইভাবে আসলো। তাহলে দেখো কিভাবে এই ইন্টারপ্রিটেশনটার জন্যে আমার এই ডেলি এই টাইমটাকে এখানটা কিন্তু রাখা হয়েছে। এই ডেলি এই টাইমটা এভরিডে, দিস ইজ এভরিডেজ ম্যাটার, এইটা দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং এটাকে আমরা দ্য বয় কামিং হেয়ার ডেলি আমরা বলতে পারি। আগে যেমন ফিউচার কন্টিনিউয়াস ছিল, যেমন আমরা বলতে পারছি ইউ শুড লুক ফর এ ম্যান ক্যারিং এ লার্জ আমব্রেলা। তা এই যে বিভিন্ন যে চেঞ্জ ভার্বের, এটা টাইম, টেন্স এবং কনটেক্সট এইটার উপরই ডিপেন্ড করছে, ডিপেন্ড করে আমরা এইভাবে ভার্বের একটা কনস্ট্রাকশন তৈরি করছি। নেক্সট দেখো আরেকটা এক্সাম্পল, দ্য বয় হু ইজ প্লেয়িং ক্রিকেট নাও frequently asks me the question। দেখো এখানে দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসেছে অ্যাডজেক্টিভ ক্লজটা, হু ইজ প্লেয়িং ক্রিকেট নাও। তাহলে আমরা সেইভাবে দ্য বয় প্লেয়িং ক্রিকেট নাও ফ্রিকোয়েন্টলি আস্কস মি দ্য কোশ্চেন, প্লেয়ের সঙ্গে আইএনজি যোগ করে প্লেয়িং ক্রিকেট নাও এই নন ফাইনাইট ক্লজটাকে আমরা রাখলাম। আবার বলতে পারি দ্য বয় হু ওয়াজ প্লেয়িং ক্রিকেট দেন আস্কড মি দ্য কোশ্চেন ইয়েস্টারডে, যে বালকটা তখন ক্রিকেট খেলছিল সেই আমাকে গতকাল প্রশ্নটা জিজ্ঞাসা করেছিল। এটা দেখো আর একটা টেন্স, অ্যাডজেক্টিভ ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কিন্তু সেখানেও কিন্তু আমি নন ফাইনাইট ক্লজে যদি এটাকে রূপান্তরিত করতে চাই আমরা বলতে পারি দ্য বয় প্লেয়িং ক্রিকেট দেন আস্কড মি দ্য কোশ্চেন ইয়েস্টারডে। তা আমরা এটা বলতে পারি, তা এই যে এতগুলো যে আমরা ছটা যে ভার্বের যে একটা কনস্ট্রাকশনের দিক দিয়ে, ভার্বের যে একটা স্ট্রাকচারাল প্যাটার্নের যে বিভিন্ন রকম যে চেঞ্জ, এই যে চেঞ্জটা এইটা কেন হয়েছে? এটা টেন্সের জন্য হয়েছে, টাইমের জন্য হয়েছে, কনটেক্সট যেমন কনটেক্সট চাইছে তেমনি আমি বলছি, সেই কনটেক্সটের উপর এই ইন্টারপ্রিটেশনটা ডিপেন্ড করছে। এইটা কিন্তু তোমরা মনে রেখে দিও, কেমন? আবার আরও উদাহরণ অনেক দেওয়া যেতে পারে, যেমন ধরো বলি এ টাইল ফলিং ফ্রম এ রুফ shattered into fragments at his feet। এটাকে আমরা দেখো এ টাইল ফলিং ফ্রম এ রুফ, ফলিং ফ্রম এ রুফ এটা নন ফাইনাইট ক্লজ, এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তরিত করি, দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাই, আমরা বলতে পারি এ টাইল দ্যাট ফেল ফ্রম এ রুফ। এ টাইল দ্যাট ওয়াজ ফলিং ফ্রম এ রুফ আমরা কিন্তু বলছি না, আমরা বলছি এ টাইল দ্যাট ফেল ফ্রম এ রুফ। তাহলে এ টাইল দ্যাট ফেল, নট দ্যাট ওয়াজ ফলিং। অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে যে ভার্বটাকে যেভাবে বসালাম সেটা কিন্তু কনটেক্সটের উপর ডিপেন্ড করছে। আমরা কিন্তু এখানে যখন এখানে নন ফাইনাইট ক্লজে টাইল ফলিং ফ্রম এ রুফ যেটা লেখা আছে, আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করার সময় এ টাইল দ্যাট ওয়াজ ফলিং ফ্রম এ রুফ এটা লিখছি না, আমরা লিখছি দ্যাট ফেল ফ্রম এ রুফ shattered into fragments at his feet।
কোনো ভার্ব আছে ইংলিশে, সেই সব ভার্বগুলোর কিন্তু প্রগ্রেসিভ ফর্ম হয় না, কন্টিনিউয়াস ফর্ম হয় না, সেগুলোকে বলে স্টেট ভার্ব। এই স্টেট ভার্বগুলো কিন্তু কখনো কন্টিনিউয়াস ফর্মে হয় না। যদি আমরা নন ফাইনাইট ক্লজের মধ্যে আইএনজি অবস্থায় কোনো স্টেট ভার্বটাকে আমরা দেখতে পাই, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করার সময় সেই ভার্বটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই বসাবো। যেমন একটা উদাহরণ দিয়ে, দ্য বয় লিভিং ইন দ্য ভিলেজ ইজ মাই ব্রাদার। এই লিভিং ইন দ্য ভিলেজ এই পোর্শনটা হচ্ছে নন ফাইনাইট ক্লজ, কিন্তু এই নন ফাইনাইট ক্লজের মধ্যে যে লিভিং, যে ভার্বটা আছে লিভিং, লিভ, এটা কিন্তু স্টেট ভার্ব। তাহলে এই লিভিং ইন নন ফাইনাইট ক্লজ ইজ পসিবল, বাট ইন দ্য ফাইনাইট ক্লজ ইট ইজ নট পসিবল। রিমেম্বার দিস। কেমন করে? আমরা যদি দ্য বয় লিভিং ইন দ্য ভিলেজ ইজ মাই ব্রাদার, এই লিভিং ইন দ্য ভিলেজকে নন ফাইনাইট ক্লজটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি, তাহলে আমরাকে বলতে হবে দ্য বয় হু লিভস ইন দ্য ভিলেজ ইজ মাই ব্রাদার। আমরা বলতে পারি না দ্য বয় হু ইজ লিভিং ইন দ্য ভিলেজ ইজ মাই ব্রাদার। এমন ধরো আরও বলছি, দিস ইজ এ লিকুইড উইথ এ টেস্ট রেসেম্বলিং দ্যাট অফ সোপি ওয়াটার। দিস ইজ এ লিকুইড উইথ এ টেস্ট হুইচ রেসেম্বলস দ্যাট অফ সোপি ওয়াটার। হুইচ রেসেম্বলস, যখন অ্যাডজেক্টিভ ক্লজটা তৈরি করলাম, হুইচ রেসেম্বলস, নট হুইচ ইজ রেসেম্বলিং। আমরা এটা কখনো লিখতে পারি না কন্টিনিউয়াস টেন্সে, কারণ স্টেট ভার্ব এটা। আরও দেখো, ইট ওয়াজ এ মিক্সচার কনসিস্টিং অফ অয়েল অ্যান্ড ভিনিগার। ইট ওয়াজ এ মিক্সচার দ্যাট কনসিস্টেড অফ অয়েল অ্যান্ড ভিনিগার। দ্যাট কনসিস্টেড অফ, নট দ্যাট ওয়াজ কনসিস্টিং অফ, এটা আমরা লিখতে পারি না। যদি অ্যাডজেক্টিভ ক্লজটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওপর ভূমিষ্ঠ হয়, তাহলে কি আমাদের পক্ষে সম্ভব সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওপর ভূমিষ্ঠ অ্যাডজেক্টিভ ক্লজটাকে নন ফাইনাইট ক্লজ অর্থাৎ আইএনজি পার্টিসিপল দিয়ে, আইএনজি ক্লজ দিয়ে আমরা কি পারবো করতে? দিস ইজ এ কোশ্চেন। আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো, দ্য ম্যান হু হ্যাজ কমপ্লিটেড ইট ইজ মাই ফ্রেন্ড। আমরা কি বলতে পারি দ্য ম্যান হ্যাভিং কমপ্লিটেড ইট ইজ মাই ফ্রেন্ড? দিস ইজ এ কোশ্চেন। কিন্তু দ্য ম্যান হ্যাভিং কমপ্লিটেড ইট ইজ মাই ফ্রেন্ড, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর যে অ্যাডজেক্টিভ ক্লজটা বেস্ট হয়েছে, সেই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আইএনজি ক্লজ দিয়ে আমরা করতে পারি না। মানে হাউ ফার ইট ইজ লজিক্যাল ইজ এ ম্যাটার অফ কোশ্চেন, রিমেম্বার দিস। বাট উই ক্যান সে উইথ ইনফিনিটিভ, কিন্তু এই ধরনের যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাডজেক্টিভ ক্লজ থাকে, আমরা সেই অ্যাডজেক্টিভ ক্লজটাকে উঠানোর সময় আমরা ইনফিনিটিভটাকে নিঃসন্দেহে ব্যবহার করতে পারি, কোনো বাধা নাই, দেয়ার ইজ নো রেস্ট্রিকশন। আমরা বলতে পারি দ্য ম্যান টু হ্যাভ কমপ্লিটেড ইট ইজ মাই ফ্রেন্ড, এই কথাটা আমরা বলতে পারি। এই ইনফিনিটিভ দিয়ে এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসলাম। কিন্তু এই স্ট্রাকচারটা আবার সম্ভব হয় যখন আমরা দেখি যে অ্যান্টিসিডেন্টটা ইনডেফিনিট নাউন ফ্রেজে থাকে। ইনডেফিনিট নাউন ফ্রেজ কোনগুলো? এনি পারসন, এনি স্টুডেন্টস, এনিথিং, এনি পারসন হু হ্যাজ ডান সো উইল বি অ্যারেস্টেড। এই যে হু হ্যাজ ডান সো, দিস ইজ অ্যাডজেক্টিভ ক্লজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে এই অ্যান্টিসিডেন্ট হচ্ছে এনি পারসন, পারসনটা হচ্ছে হেড নাউন, তার আগে এনি বসেছে, ইনডেফিনিট নাউন ওয়ার্ড এটা, সেই জন্য আমরা এটাকে নিঃসন্দেহে বলতে পারি এনি পারসন হ্যাভিং ডান সো উইল বি অ্যারেস্টেড। এই জায়গায় কিন্তু এটা সম্ভব হবে। আবার এনি স্টুডেন্টস হু হ্যাভ মেড এ নয়েজ ইন দ্য ক্লাসরুম উইল নট বি অ্যালাউড টু বি ইন দ্য ক্লাসরুম। এনি স্টুডেন্টস having made a noise in the classroom will not be allowed to be in the classroom। এখানেও কিন্তু পারফেক্ট পার্টিসিপল এইভাবে আমরা দিয়ে এটাকে করতে পারি। ডু ইউ নো দ্য বয় হু ইজ রাইটিং দ্য এসে, এই কথাটা যখন বলছি ডু ইউ নো দ্য বয় হচ্ছে নাউন ফ্রেজ অ্যান্টিসিডেন্ট, কিন্তু এটা মেইন ক্লজের অবজেক্ট, মেইন ক্লজের সাবজেক্ট হচ্ছে ইউ, ডু ইউ নো দ্য বয়। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে কি হচ্ছে? হু ইজ রাইটিং দ্য পোয়েম, কে রাইট করছে সেটা, কে রাইট? দ্য বয় ইজ রাইটিং দ্য এসে। সুতরাং দ্য বয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে সাবজেক্ট। ডু ইউ নো দ্য বয় রাইটিং দ্য এসে আমরা বলতে পারি।
যেমন টেন্স চেঞ্জ করলাম, এবার দেখো ডিড ইউ নো দ্য বয় হু ওয়াজ রাইটিং দ্য এসে, তখন ডিড ইউ নো দ্য বয় রাইটিং দ্য এসে, এভাবেও আমরা বলতে পারি। তা এই হলো পার্টিসিপলের ব্যবহার ফাইনাইট ক্লজ থেকে নন ফাইনাইট ক্লজে রূপান্তরিত কিভাবে করা যায়, বিশেষ করে আইএনজি ক্লজটা প্রয়োগ করে, সেটাই আজকে আমরা শিখলাম। তাহলে ক্লাসটা আজকে আমরা এখানে শেষ করলাম, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে।